আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন কালো মেঘগুলো সময়ের সাথে দানবীয় আকারে পরিণত হয়েছে। হয়তো ঝুম বৃষ্টি হবে। অঝোর ধারায় গত 2 দিন ধরে আকাশ থেকে মেঘ ঝরেছে, তাই রাস্তাঘাট মাঠ সবই পিচ্ছিল হয়ে আছে। বৃষ্টির স্যাঁতসেঁতে পানিতে রাস্তা ডুবে গিয়েছে। একটানা বৃষ্টি হওয়ায় ড্রেনের পানি অতিরিক্ত জমাট বেঁধে তা উপরের দিকে উঠে আসছে। আরও স্যাঁতসেঁতে মেঠো পথ দিয়ে আসতে গিয়ে কয়েকবার পিচ্ছিল খেল, তাই পায়ের স্লিপার খুলে হাতে নিয়ে হাঁটছে সে। সুঠাম দেহে শরীরটা বাঁকিয়ে কিছুক্ষণ পর পর পিছু ফিরে দেখছে। বেয়াদবটার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মাটিতে লেপ্টে গেছে পুরো শরীর। কি মনে করে ওই বেয়াদব মহিলা? ওকে আরশ চিনবে না? নাক বন্ধ করে কথা বললেই ওই ধান্দাবাজ মহিলা তার কাছে অপরিচিত হয়ে যাবে। ওই বেয়াদব মহিলাকে সে রগরগে চেনে। মাথা ভরা গোবর নিয়ে সবগুলো মিলে গেছে এইগুলো অ্যাপ্লাই করতে। বেয়াদবের দল। আরশ হেঁটে এগিয়ে গেল মন্টু মিয়া যেখানে ছিলেন সেখানে। এতক্ষণে অনেকটা ভিড় জমেছে ওই জায়গায়। আরশ ভিড় ঠেলে এগিয়ে যেতেই জাইন মুখের কাছে হাতের মুঠো রেখে গলা খাকারি দিল। তৎক্ষণাৎ আরশের দৃষ্টি ঘুরে গেল জাইনের দিকে। জাইন চোখের ইশারায় কিছু একটা জিজ্ঞেস করতেই আরশও মাথা নাড়াল। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতেই জাইন নিজেও মুখ নাড়াল। দুই ভাই নিঃশব্দে কিছু কথা বলে নিল নিজেদের মধ্যে। আরশ চোখ দিয়ে ইশারা করল জাইনকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য। জাইন তাকে আবারও ফিরতি ইশারা করল। দুজনের ইশারা আশারায় 2-1 মিনিট কাটল। অতঃপর দুজনেই একসাথে গুরুগম্ভীর গলায় প্রশ্ন করে বসল, কারা ছিল দেখেছেন আপনি? মন্টু মিয়া হাহাকার করে উঠলেন। মাটির সাথে লেপ্টে বসে মাথায় হাত দিয়ে চাপড়ালেন। জাইন আর আরশ চোখাচোখি করল। জাইন আরশের কানের কাছে গলা নামিয়ে বলে উঠল, এই লোক মহিলাদের মতো আচরণ করছে কেন? আরশ রাগ করল। ঠোঁট উল্টিয়ে দুই পাশে মাথা নাড়াতে গিয়ে থেমে গেল। জাইনের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, ওইসব মনে হচ্ছে। জাইন ভ্রু কুঁচকে তাকাতেই আরশ বাঁ হাতের মধ্যম আঙুল বের করে ডান হাতের তর্জনিয়ার মধ্যম আঙুল দিয়ে কাঁচি আকার করে দেখালো। জাইন নীরবে কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল। সতর্কবাণী দিল, সিগারেট খেতে দেখলে তোর সাথে এটাই করব আমি। একটা শব্দের এদিক সেদিক হবে না। সো বি কেয়ারফুল, সন অব হেলাল আহমেদ। আরশ জাইনের এমন হঠাৎ পাল্টে যাওয়াতে সামান্য ভরকাল। পরপর নিজেকে মনে করিয়ে দিল ওনার পাশে দাঁড়ানো লোকটা জাইন হেলাল, তাই ওনার দ্বারা সব সম্ভব। আরশ পকেটে হাত ঢুকিয়ে সামনে চোখ ফিরাতেই জাইন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নুসরাতকে ধরতে পেরেছিলি? আরশ শান্ত কণ্ঠে আওড়াল, বেয়াদব মহিলা গলায় চাকু চেপে ধরে ভেগে গেছে। জাইন তর্জনী আঙুল ঠোঁটের উপর রাখল, হয়তো সামান্য হাসল। আরশ সেদিকে তাকিয়ে মুখ বাঁকাল, তাকে নিয়ে হাসা হচ্ছে। অতঃপর তীক্ষ্ণ কণ্ঠে জাইন আবারও জিজ্ঞেস করল, এশার নামাজ পড়েছিলি? আরশের টনক নড়তেই দুই পাশে মাথা নাড়াল। জাইন আদেশ দিল, ফ্রেশ হয়ে গিয়ে নামাজ পড়, আমি এদিকটা সামলে নিচ্ছি। আরশ যেতে নিয়ে দাঁড়িয়ে গেল। মন্টু মিয়া কিছু একটা বলছেন। মনোযোগ দিতেই কানে ভেসে এলো, ওরা 5 জন ছিল। অন্য কেউ কোনো প্রশ্ন করার পূর্বেই জাইন গম্ভীর কণ্ঠে শুধালো, ওদের নাম জানেন? মন্টু মিয়া বলে উঠলেন, হুম। জাইন আরশ দুজন দুজনের দিকে চেয়ে নিয়ে তৎপরতা নিয়ে শুধালো, কি নাম? মন্টু মিয়া এখনও মাটিতে বসা রয়েছেন। এত উপর থেকে পড়ায় কাদা থেকে উঠতে তার হিমশিম খেতে হচ্ছে। কোমর সামান্য বাঁকাতেই ব্যথায় গুঙিয়ে উঠলেন। সজীব মন্টু মিয়ার দিকে বিরক্তির নয়নে চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে মন্টু মিয়া নাটক করছেন।
মন্টু মিয়া গোঙাতে গোঙাতে বলে উঠলেন, একটার নাম নাম্বার 1, এটা কম কথা বলেছে। নাম্বার 5 আর 4 আমাকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা দড়িটা ধরে টেনে রেখেছিল। আর নাম্বার 3 আর 2 এই দুটোই ওদের লিডার মনে হয়েছে আমার। 14 গুষ্টি তুলে গালি দিয়েছে আমাকে। নাম্বার 3 তো আমার বংশের প্রদীপ লাথি মেরে নিভিয়ে দিতে চাইছিল। মন্টু মিয়া কেঁদে দেওয়ার মতো করে কথাগুলো বললেন। আরশ ঠোঁট চেপে ধরে আলগোছে চলে গেল বাড়ির দিকে। জাইন বাপাশে মুখ ঘুরিয়ে কপালে হাত ঘষল। মন্টু মিয়া কাঁদছেন, মুখ দিয়ে গোঙাচ্ছেন। হঠাৎ জাইনের বাঁ হাত জাপটে ধরে বলে উঠলেন, আজ তুমি না আসলে ওই 5 জন আমায় মেরেই ফেলত। নাম্বার 3 কাছে তো চকচকে ধারালো একটা ছুরি ছিল আমাকে কোপানোর জন্য। আমার মনে হইতাছে ওইগুলা আমাকে পছন্দ করত, তাই হয়তো এমন করেছে। আরশ ধীরে ধীরে যাচ্ছিল বাড়ির দিকে। আকস্মিক এমন কথা শুনতেই লাফ মেরে চলে আসলো আবার মন্টু মিয়ার সামনে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, আপনাকে পছন্দ করবে মানে কি? আমার বইয়ের কি রুচির দুর্ভিক্ষ হয়েছে যে আপনাকে পছন্দ করবে? আরশ বিরক্তি আর রাগোক্তিতে কথা বলতে গিয়ে বারবার থেমে গেল। জাইন এক হাতে ধরে না রাখলে হয়তো মন্টু মিয়াকে কয়েক ঘা লাগিয়েও দিত। মন্টু মিয়া না বোঝার মতো করে বলে উঠলেন, ওরা 5 জন তোমার বউ হতে যাবে কেন? আরশের ইচ্ছে করল মন্টুকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিতে। মুখের পেশি সংকুচিত করে কেউ না বোঝার মতো হিসিয়ে গালি দিল, ডোন্ট টক দিস বুলশিট, আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার্ড। জাইন মেকি হাসার চেষ্টা করল, কিন্তু গম্ভীর মুখ দিয়ে হাসির লেশমাত্র বের হলো না। আরশকে ঠেলে নিয়ে যেতে যেতে মন্টু মিয়ার উদ্দেশ্যে হাত মাথার কাছে ঘুরিয়ে দেখালো স্ক্রু সামান্য ঢিলা। আরশের রাগ দেখে কে? সে এমনভাবে তাকাচ্ছে যেন মন্টু মিয়াকে হাতের কাছে পেলেই থাবা বসিয়ে দেবে, না হয় আস্ত গিলে নেবে। জাইন চোয়াল শক্ত করে আরশকে বলে উঠল, আরশ, এখন তুই বাচ্চামি করছিস। লোকটা বললেই কি নুসরাত ওনাকে পছন্দ করবে? আর তুই এমন ভাব করছিস যেন ওকে তুই পছন্দ করিস। বিদেশে থাকতে তো কখনো ওর কথা কানেই নিতি না। এখন কি হয়েছে? এখন এটা বলবি না যে তুই ওকে পছন্দ করিস, না হলে উল্টো করে বেঁধে পেটাবো। আরশ জাইনের একটা কথাও কানে ঢোকালো না। তীক্ষ্ণ চোখে শুধু দেখে গেল মন্টু মিয়াকে। সৈয়দ বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকতেই টু ওয়ে অডিও থেকে ভেসে এলো নাজমিন বেগমের সতর্ক বাণী, ওখানেই দাঁড়া। নুসরাত পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল। বিরক্ত হলো মায়ের উপর। এই সময়ও সিসি ক্যামেরা অন করে বসে রয়েছেন কেন ভদ্র মহিলা? এই ঘরে জন্ম নিয়ে পাপ করে নিয়েছে সে, কোনো প্রাইভেসি নেই তার। স্থির নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ আশেপাশে ঘোরাতেই দেখল আহান, ইরহাম, ইসরাত আর মম এক পায়ে ভর দিয়ে কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। হয়তো শাস্তি দেওয়া হচ্ছে ওদের। নুসরাত নাজমিন বেগম আসার পূর্বেই কান চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। নাজমিন বেগম ধীরে সুস্থে হাতে চেলাকাঠ নিয়ে এসে দাঁড়ালেন নুসরাতের সামনে। হাতের মধ্যে চেলাকাঠ নাড়াচাড়া করে ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, আপনার অপেক্ষাতেই ছিলাম। এবার কি করেছেন সবাই মিলে সুন্দর করে বলে দিন। নুসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল, সদর্পে সিনা টান টান করে। চেলাকাঠ দেখে বুকটা ধরফর করে উঠল। তারপরও নিজেকে স্বাভাবিক রাখল। যদি একজনও মুখ খোলে এই চেলাকাঠ আর জারা লোগো বিশিষ্ট নাজমিন বেগমের স্পেশাল চপ্পল তাদের পিঠে পড়বে। সব থেকে বেশি মার খাবে সে আর ইরহাম। তাই কোনো প্রকার শব্দ না করার জন্য নুসরাত মুখ জিপার টানার মতো আটল। নাজমিন বেগম চেলাকাঠ হাতের তালুতে ধীর গতিতে মেরে মেরে জেরা করলেন, বলবে না তো? সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। নিঃশব্দে জারি করল, পিটিয়ে তক্তা করলেও আজ কোনো বাক্য বের হবে না তাদের মুখ থেকে।
প্রথম আঘাতটাই পড়ল নুসরাতের ডান পায়ে। ব্যথায় গা বিষিয়ে উঠল। নিজের জায়গা থেকে সামান্য হেলে গেল দূরে, তবুও চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরের বাড়িটা পড়ল ইসরাতের পিঠে, তৃতীয় বাড়িটা পড়ল ইরহামের পায়ে, চতুর্থ বাড়িটা পড়ল আহানের হাতের মধ্যে। সকলেই অভ্যস্ত মার খাওয়ার বিষয়ে, তাই চুপচাপ গিলে নিল মারের জ্বালা। মমর সামনে দাঁড়িয়ে নাজমিন বেগম সামান্য ভ্রু উচালেন। আলগোছে মেয়েলি মুখ থেকে উড়ো চুলগুলো সরিয়ে দিলেন আঙুলের স্পর্শে। বলে উঠলেন, আমি একটা সুযোগ দিচ্ছি তোকে, কিছু বলার থাকলে বলে ফেল, মার খাওয়ার হাত থেকে রেহাই পাবি। মম চেলাকাটের দিকে তাকিয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হয়ে শ্বাস ফেলল। ইসরাতের ইচ্ছে করল মমর কোমরে লাথি মেরে দূরে ফেলতে। সামান্য এই বিষয় নিয়ে কে কাঁদে, ছাগল কোথাকার। নুসরাত হিসহিসিয়ে গালি দিল। সুধীর ভাইটাকে নিয়ে যাওয়াই ভুল হয়েছে। শালিনা আবার মুখ খুলে দেয়। এই শালি এত কাঁদে কেমনে, নিব্বি কোথাকার। মম দুঃখী চোখে চেলাকাঠের দিকে চেয়ে রইল। ইরহাম নিশ্চিত হয়ে গেল ও বলে দেবে। নুসরাত তার দিকে তাকাতেই মুখ চোখা করে ইশারায় বলল, মামা, আজ যদি এই সুধীর বোন কিছু বলে, একে ধরে আমি কি করব নিজেও জানি না। বলেছিলাম ছাগলটাকে না নিতে, তুই কুত্তার বাচ্চা নিয়ে গেছিস। এবার বোকাচোদাটা দেখিস নির্ঘাত মুখ খুলবে। নুসরাত নিজেও হাজারটা গালি দিল মমকে। সবাই শিওর থাকলো এক্ষুনি মুখ খুলবে খবিসটা। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মম উচ্চ শব্দে কেঁদে উঠে বলল, আমি পারবো না বলতে, ওরা আমাকে তাহলে ধোঁকাবাজ মনে করবে। সবাই সবার পানে চেয়ে সামান্য ঠোঁট উচালো বিরক্তিতে। নুসরাত রাগে ফুসফুস করে বলে উঠল, এই সাওয়াডার মুখকেও বন্ধ করা, ভালো লাগে না এসব বালের প্যানপ্যানানি শুনতে। নুসরাত দুই হাত উপরে উঠিয়ে দোয়া করল, ইয়া আমার রব, আপনি যদি আমায় সামান্য ভালোবেসে থাকেন তাহলে এই বান্দিকে আপনার কাছে ডেকে নিন, আর যদি না ভালোবেসে থাকেন তাহলে আরও আগে আপনার কাছে উঠিয়ে নিন। নুসরাত কথা শেষ করার পূর্বেই ধূপ করে চেলাকাঠের বাড়ি পড়ল তার পিঠে। এরপর আরও একটা করে গুনে গুনে 4টা পড়ল। নুসরাত ব্যথায় কুকিয়ে উঠতেই নাজমিন বেগম ঠোঁটে হাত রেখে বলে উঠলেন, চুপ, একদম চুপ। মুখের ভাষা ঠিক না করলে এভাবেই পিটিয়ে তক্তা বানাবো, বেয়াদবের বাচ্চা। নুসরাত ইসরাতের দিকে চোখ ফিরিয়ে অভিযোগ করল, এই জল্লাদ মহিলা আমার মা হতেই পারে না। এই মহিলা ওই আরশ বেটা আর জাইন বেটার মা। ওদের ভেতর আস্ত ঢুকে যাবে এমন ভাব করে, আর আমাকে যেন দুই চোখে দেখতেই পারে না। শুধু টাকা আয় করতে দাও, এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে বের হয়ে যাব। নাজমিন বেগম নুসরাতের পায়ে ধূপধাপ দুটো বাড়ি বসালেন। কোমরে হাত রেখে ব্যগ্রকণ্ঠে বলে উঠলেন, ঠ্যাং দেখিয়ে বের হওয়ার আগে ঠ্যাংই ভেঙে রেখে দেব। একদম বের হয়ে যাবে ঠ্যাং দেখিয়ে বের হওয়া। নাসির সাহেব চোখে চশমা পরে উকি মারলেন নিজের বেডরুমের বারান্দা থেকে। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে শুধালেন, ক্লাস কেমন চলছে আপনাদের? নুসরাত আর ইসরাত একসাথে চিৎকার করে উঠল, আব্বা। নাসির সাহেব গম্ভীর গলায় হু হু করে হেসে উঠলেন। জানালার কাছে দাঁড়িয়ে থেকে বললেন, নাজমিন, ছেড়ে দাও আজকের জন্য, অনেক রাত হয়েছে, আগামীকাল ক্লাস নেবে। নাজমিন বেগম অত্যাধিক শান্ত সুরে বলে উঠলেন, বাড়ির ভেতর থাকতে আপনার ভালো লাগছে না? আপনারও মনে ইচ্ছে জেগেছে নাকি বাহিরে আসার, ওদের মতো লাইন দিয়ে দাঁড়ানোর? হলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নাজমিন বেগমের কথায় নাসির সাহেব ঠোঁট বাঁকালেন। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠলেন, ক্যারি অন গাইস, আমি ঘুমাতে যাচ্ছি। এই বয়সে এসে কান ধরে দাঁড়ানোর কোনো ইচ্ছে আমার নেই।
নাসির সাহেব দোতলার বারান্দা থেকে হেলে দুলে চলে গেলেন নিজের রুমে। নাজমিন বেগমও বাগানে পাতা চেয়ার টেনে বসলেন। হাতের চালাকাট এখনও স্থায়ীভাবে নাড়াচাড়া করছেন। কারোর পেট থেকে কোনো কথা বের করতে না পেরে কিছুক্ষণ চুপচাপ বসলেন। অতঃপর বললেন, যে যার বাড়ি যাও। ইরহাম মনে করেছিল এবার হয়তো নাজমিন বেগম তাদের প্রতি একটু সদয় হবেন, কিন্তু এই ভদ্রমহিলা আজ মনে হয় কথা পেট থেকে বের করতে না পারলে বাড়িতে ঢুকতে দেবেন না। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। মিনমিনিয়ে বলে উঠল, গোসলটা করে বাড়ি যাই। নাজমিন বেগম এক মুহূর্ত দ্বিরুক্তি না করে উত্তর করলেন, আজই বাড়ির ভেতর ঢোকা সবার জন্য নিষিদ্ধ। প্রয়োজন নেই গোসল করার, মাঠে গিয়ে হাল চাষ করো। টাকা দিয়ে ধান চাষ করার বদলে তোমাদের পাঠালেই ভালো হতো, তাহলে কতগুলো টাকা বেঁচে যেত। আগামীকাল থেকে তোমাদের সবাইকে চাষ করার জন্য পাঠাবো, অজাতের বংশধর। আহান দুঃখী মুখে বলে উঠল, একটা কথা রাখো আমার, আম্মুকে জাস্ট কল দিয়ে বলো গেটটা খুলে দিতে। নাজমিন বেগম সামান্য সদয় হলেন আহানের কথায়। চেয়ার থেকে উঠে চুপচাপ চলে গেলেন বাড়ির ভেতর। ফোন হাতে বাড়ি থেকে নিয়ে এসে বসলেন আবার নিজের জায়গায়। কল লিস্ট ঘেটে ছোট লেখা নাম্বারে কল করলেন। দুটো রিং হতেই কল পিক করলেন রুহিণী। লাউড স্পিকারে থাকা ফোনের ওপাশ থেকে ভেসে আসলো রুহিণীর গলার আওয়াজ, আসসালামু আলাইকুম আপা। নাজমিন বেগম সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রুহিণী বেগম শুধালেন, কোনো সমস্যা হয়েছে কি আপা? এত রাতে কল দিলে যে? কোনো সমস্যা হয়নি, গেট খোল, নবাবজাদারা বাড়িতে ঢুকবে। রুহিণী বেগম বিরক্তি সুরে বললেন, পারবো না, ওই অজাতগুলোকে আজকের জন্য তোমার কাছে সঁপে দিলাম, যা ইচ্ছে করো। আমি গেট খুলছি না, নিজেরা ব্যবস্থা করে নিতে বলো। খট করে ফোন কাটার শব্দ হলো। ইরহাম এক পায়ে দাঁড়িয়ে থেকে মুখ সামান্য বাঁকালো। তারপর বলল, আমার মাম্মিকে কল দাও। নাজমিন বেগম ঠোঁট চেপে ফোন লাগালেন ঝর্ণা বেগমকে। ঝর্ণা ফোন ধরে কাউমাউ শুরু করলেন। সবার কাছে এমনই মনে হলো। বললেন, সোহেবের বাচ্চাটাকে আজ শুধু হাতের কাছে পাই মেজো আপা, জুতা দিয়ে পিটিয়ে এর লুচ্চামি ছাড়াবো আমি। ওই কুত্তার বাচ্চা যদি তোমার ওখানে থাকে তাহলে তুমি আমার বদলে জুতা পিটা করে দিও। মরেছে কোথায় রামছাগলের বাচ্চাটা? আমি কল দিলে কল পিক করে না, ওর সময় থাকে না। আর হাজারটা মেয়ের সাথে প্রেম করে ওদের সাথে সারাদিন গরুর মতো প্যান প্যান করতে পারে, তখন ওর সময় থাকে। আসুক আজ বাড়িতে, ঝাঁটাপিটা করে মেয়েদের ভূত ছাড়াবো বলে দিলাম। নাজমিন বেগম ঠোঁট টিপে হেসে দিলেন। ইরহাম সবার সামনে অপমানিত হয়ে প্রথমে চোখ উল্টালো, মুখ বানালো এমন যেন ঝর্ণা বেগমের কথায় ব্যথিত হয়েছে। এর ঠিক গুনে গুনে 2 সেকেন্ড পরই নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসল। নাজমিন বেগম ফোন রেখে দিয়ে ইরহাম আর আহানের দিকে চেয়ে চেয়ে হাসলেন। ভ্রু চিয়ে শুধালেন, আর কিছু? নাজমিন বেগমকে এরকম তাদেরকে নিয়ে হাসতে দেখে আহান লজ্জা পেল। কান থেকে হাত সরিয়ে এক দৌড় দিল গেটের দিকে। ইরহামও আহানের পেছন পেছন দৌড়ালো। নাসির মঞ্জিল থেকে বের হয়ে একদম সৈয়দ বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো। কোমরে 2 হাত চেপে একে অন্যের দিকে তাকিয়ে চোখাচোখি করল। তারপর দুজনেই সিদ্ধান্তে পৌঁছালো পাঁচিল টপকে ভেতরে ঢুকবে। ইরহাম ঝুঁকে বসতেই আহান তার কাঁধের উপর 2 পা দিয়ে আলগোছে দেয়ালের উপর উঠে গেল। পাঁচিলের উপর থেকে ব্যালেন্স হারিয়ে ওপাশে ধূপ করে আলুথালু হয়ে পড়ল। ব্যালেন্স হারিয়ে পড়ায় পায়ে আর কোমরে ব্যথা পেয়ে কোকিয়ে উঠল। কিছুক্ষণ ছটফট করতেই ইরহামের সতর্ক গলা ভেসে আসলো, গেট খোল আমার বাপ। আহান নিজেকে সামলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে গেট খুলে দিল।
ইরহাম 2 হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে আরাম করে ভেতরে প্রবেশ করল। বাড়ির মেন দরজার নব ধরে ঘোরালো। সেটা ভেতর থেকে লাগানো দেখে দীর্ঘশ্বাস ফেলল। পাইপ বেয়েই উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় দেখল না দুজন। বাড়ির উল্টো পাশে চলে গেল অলস ভঙ্গিতে হেঁটে। পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে বেগ পোহাতে হলো। পাইপ থেকে পা পিছলে কয়েকবার মাটিতে লুটিয়ে পড়ল। অনেক প্রচেষ্টা করে উপরে উঠল। অতঃপর দুজনে দুজনের পানে চোখ নিবিষ্ট করে প্রশান্তির শ্বাস ফেলল। আহানের বারান্দার দরজা খোলা থাকার দরুন দুজনকে আর কষ্ট করতে হলো না ভেতরে ঢুকতে। শরীর চিপচিপে হওয়ার জন্য দুজনেরই মনে হলো গোসল নেওয়া প্রয়োজন। তাই হাতে তোয়ালে নিয়ে আহান দৌড়ালো নিজের বাথরুমের দিকে। শাওয়ার অন করার আগে মনে হলো, ওরে বাস, 2 দিন আগের ছোট মায়ের পেটানোর ভিডিওটা সে নেটিজেনদের মধ্যে পোস্ট করেনি। সেটা মনে হতেই চুপচাপ বাথরুম থেকে বের হয়ে আসলো। ল্যাপটপ হাতে নিয়ে কাজ সম্পাদন করলো। সেটা শেষ করে চলে গেল ওয়াশরুমে আবারও। 8 ঘন্টা লাগিয়ে ঘষে ঘষে গোসল করার পর বের হলো ওয়াশরুম থেকে। পরনে শর্ট প্যান্ট। তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে এসে বসলো বিছানায়। কিবোর্ডে কিছু একটা টাইপিং করতে করতে হঠাৎ তার দৃষ্টি কাটল কয়েকটা নোটিফিকেশনে। সেখানে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। ভিডিও এডিট করে পোস্ট করবে তা বেমালুম ভুলে বসেছে সে। নাজমিন বেগম তাকে পিটাচ্ছেন সেটাও ছেড়ে দিয়েছে। মাথায় হাত পড়ল তার। ইয়া আল্লাহ, এ কী করল সে? ইচ্ছে করল নিজের মাথায় নিজেই দুটো লাথি মেরে দিতে। রেগে মেগে আগুন হয়ে ভিডিও ডিলিট করতে গিয়ে চোখে পড়ল ভিউজে। আর তার চোখ ওখানেই আটকে রইল। 2 ঠোঁট ফাঁকা হয়ে গেল নিমিষেই। মাত্র 30 মিনিটে এত এত শেয়ার, লাইক, কমেন্ট দেখে আহানের ইচ্ছে করল একেবারে অজ্ঞান হয়ে যেতে। হাতের তোয়ালে কখন হাত ফসকে মাটিতে গড়িয়েছে তার কোনো চিন্তা নেই। হাঁ করে ল্যাপটপের মনিটরের দিকে চেয়ে রইল। সময় গড়ালো, ঘড়ির টিকটিক আওয়াজ বাড়ল। আহান থম মেরে বসে রইল। অতঃপর মনে হলো দম আটকে এখানেই সে মরে যাবে। ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে লাগলো, যাতে শ্বাস প্রশ্বাসের গতিটা সচল হয়। চুপচাপ পড়ে রইল অনেকক্ষণ। ল্যাপটপের মনিটরে দেখা গেল ভিডিও ভিউজ 1.3 M। নুসরাতের ঠান্ডা লেগেছে ভয়ঙ্কর। শরীর মোটা কাঁথা জড়িয়ে ঘুরছে। গতকাল রাত 2টোর সময় গোসল করেছিল তারা সবাই মিলে। নাজমিন বেগম বাড়িতে ঢুকতে দেয়নি ও রাতে। বালিশার মাদুর হাতে ধরিয়ে দিয়েছিলেন। সারা রাত শাস্তি পাওয়ার সাথে মোবাইলও হাতে পায়নি কেউ। মোবাইল চেক করার কথা সবাই ভুলে বসেছে। ইসরাত সকাল থেকে চোখে অন্ধকার দেখছে, নাক টেনে টেনে হাঁটছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে জ্বরের প্রকোপে। হঠাৎ হঠাৎ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মম সারা সকাল ধরে ঘুমাচ্ছে। একবার সোফায় ঘুমাচ্ছে, একবার ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। যেদিকে যাচ্ছে ঘুমাচ্ছে। সবার অলস সকাল এমনভাবেই কাটল। ধীরে ধীরে সবাই ঠিক হলেও নুসরাত হলো না। সেই সর্দির মধ্যে গলায় ঠান্ডা পানির বোতল নিয়ে ঘুরছে। কথার সাথে হাজারটা হাঁচি দিচ্ছে ছাগলের মতো। নাজমিন বেগম পানির বোতল টেনে নিতে পারেননি। ঘাড়তারামি করে ঠান্ডা আইসযুক্ত পানি খাচ্ছে। তার নাকি প্রচুর গরম লাগছে। গলা শোকাচ্ছে একটু বেশি। সৈয়দ বাড়ির 2 জন নবাবজাদাও নাকি অসুস্থ হয়ে বিছানায়। তাই সকাল থেকে এই বাড়িতে দেখা নেই তাদের। এত অসুস্থতার মধ্যেও নুসরাতের পটর পটর বন্ধ হয়নি। নাকে নাকে কথা বলছে, সাথে চোখের পানি মুছছে। কথা বললেই চোখ দিয়ে পানি বের হচ্ছে। নাকে কিছু একটা হচ্ছে তার। সেটা কাউকে বলে বোঝাতে পারছে না। হাতে নিজের পুরনো ছিঁড়া ফাটা গেঞ্জি নিয়ে ঘুরছে।
ইসরাতের পাশে বসে শব্দ করে নাক টেনে সর্দি পরিষ্কার করছে। এত অসুস্থতার মধ্যেও মুখ বন্ধ হচ্ছে না নুসরাতের। কথা বলে বলে শুধু চোখ মুছছে। ইসরাত নুসরাতের এই জ্বালা 1 ঘন্টা বসে সহ্য করল। এত নাক টানার শব্দে আর নাকি সুরে কথা বলা শুনে মাথা ধরে গেল ইসরাতের। তাই নুসরাতকে ঠেলে সরিয়ে আরাম করে শুয়ে পড়ল। নুসরাত এতিমের মতো মুখ বানিয়ে বাড়িতে ঘুরতে লাগল। মমকে খুঁজে পেল না কোথাও। একটু কথা বলা যেত যদি খুঁজে পেত। কোথায় পড়ে পড়ে ঘুমাচ্ছে আল্লাই ভালো জানে। নাজমিন বেগমের আশেপাশে গেল না আজ আর জ্বালাতে। ইরহাম আর আহানটাও আসেনি আজ তাদের বাড়িতে। তাই নুসরাত নিজেই কাঁথা মুড়ি দিয়ে বের হলো বাড়ি থেকে শিকদার বাড়িতে যাওয়ার জন্য। কপাল পর্যন্ত ঢাকা হুডি পরে কাঁপতে কাঁপতে গিয়ে কলিং বেল বাজালো। সুরভি এসে গেট খুলে দিয়ে নিয়ে গেল ভেতরে। নুসরাত ভেতরে প্রবেশ করতেই দেখা হলো আরমানের সাথে। ছোট্ট শব্দে জিজ্ঞেস করল, কেমন আছেন? এইটুকু জিজ্ঞেস করে আলগোছে চলে গেল ভেতরে। উত্তর জানার প্রয়োজন বোধ করল না। আরমানও এতে কিছুই মনে করল না। এই মেয়ে এরকম করে সেটা তার জানা। তাই মনে কোনো ক্লেশ না রেখে সে নিজেও চুপচাপ বেরিয়ে গেল বাড়ির বাহিরে। নুসরাত সুরভির রুমে ঢুকে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। এইটুকু রাস্তা হেঁটে আসায় হাঁপিয়ে উঠেছে। নুসরাতের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করল সুরভি। অস্বাভাবিক গরম গাটা। তারপর বকে উঠল, এই অসুস্থ শরীর নিয়ে এসেছিস কেন এখানে? আমাকে বললেই তো আমি চলে যেতাম। নুসরাত আলুর বস্তার মতো পড়ে রইল বিছানায়। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। সুরভি বুঝল না, তাই কান পাতল গিয়ে নুসরাতের ঠোঁটের কাছে। নুসরাত আবারও বলল, মোবাইলটা দে শালি। কথা শেষ করে নাক পরিষ্কার করল। নাক পরিষ্কারের জিনিসটা দিয়ে চোখ মুছে নিল। সুরভি কোনো প্রশ্ন ছাড়াই গিয়ে নিয়ে আসলো নিজের ফোন। আলগোছে বাড়িয়ে দিল নুসরাতের কাছে। কোনো প্রকার দ্বিরক্তি না করে শুধায়, মোবাইল দিয়ে কি করবি? নুসরাত নাকি সুরে বলে উঠল, জীবনটা পানসে হয়ে আছে। একটু রসকস আনার জন্য আজমল আলীর নাতিকে কল দিচ্ছি। সুরভি বিরক্তিতে চবর্গীয় শব্দ মুখ দিয়ে বের করল। বলল, তো বেচারাকে জ্বালাবি কেন? বেচারা তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? নুসরাত নাক ফুলিয়ে চেয়ে শব্দ করে নাক মুছল। কথা বলতে পারছে না এই সর্দি বিশিষ্ট নাকের জন্য। নাকি কণ্ঠে বলল, চুপ বেডি, তোরা তো ধরছে কেন? আবার বলিস না পছন্দ টছন্দ করিস ওই ব্যাটাকে। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল। চোখ দুটো সরু করে পরখ করে নিল সুরভিকে। সুরভি শব্দ করে শ্বাস ফেলে বলল, যা ইচ্ছে তোর তাই কর, আমি এতে নাই। নুসরাত কাঁথার ভেতর থেকে থামস আপ দেখালো। আরশের নাম্বার ডায়াল করল। প্রথমবার ফোন দেওয়ার পর রিং হতে হতে কেটে গেল। আবার কল দিল, আবারও এরকম হলো। আবারও দিল, আবারও সেম কাজ হলো। নুসরাত হেরে না গিয়ে লাগাতার কল দিতে থাকল। আরশ তারপরও ধরল না। 10মবারের মতো কল দিতেই আরশ ফোন ধরল। নুসরাত খেয়াল করল না সেটা। মনে করল এবারও কাট করে দেবে। তাই আবারও কল দিতে উদ্যোগী সে। নুসরাতের চিন্তায় ভাটা পড়ল শক্ত কণ্ঠের চিৎকারে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো গুরুগম্ভীর সুরে কয়েকটা স্ল্যাং। যার কোথাকার, কল পিক করছি না তারপরও কেন লাগাতার কল দিচ্ছিস? ডু ইউ ফাকিং ওয়ান্ট টু ম্যারি মি অর হোয়াট? যে এভাবে কুত্তার মতো পিছু লেগেছিস? আরশের কর্ধান্বিত সুরে চিৎকারে সুরভির চোখ মুখ অন্ধকার হয়ে গেল। নুসরাত চোখ কুঁচকে হেসে দিল সামান্য। তারপর পিপি করে কল কেটে গেল। নুসরাত নতুন উদ্যোগে ফোন দিল আবার। ফোন কানে লাগিয়ে মুখ কুঁচকে ফেলল। সুরভির দিকে অক্ষিপট ঘুরিয়ে বলে উঠল, ব্লক করে দিয়েছে।
আর কোনো নাম্বার আছে? সুরভি বলার পূর্বেই নুসরাত ফোন ঘেঁটে অন্য সিম দিয়ে কল লাগালো। প্রথমবার রিং হতেই কল পিক হলো এবার। নুসরাত সামান্য অবাক হলো এতে। তাছাড়া ওপাশ থেকে এখনো পর্যন্ত কোনো টু শব্দ আসেনি। নুসরাত নাক ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে নাকি সুরে ডেকে উঠল, হ্যালো জানেমান। আরও সে শান্ত আওয়াজ ভেসে এলো, হুম। নুসরাত থমকালো সামান্যক্ষণের জন্য, অতপর শুধালো, প্রেম করবেন? আরশ পুরো ঠোঁট নাড়িয়ে গম্ভীর গলায় উত্তর দিল, আপনি হলে আলহামদুলিল্লাহ বলতে দ্বিরুক্তি করব না। প্রেম কি আর জিনিস? নুসরাতের চোখগুলো দেখার মতো প্রকট হয়ে গেল। যে কেউ দেখলে বলবে অক্ষিকোটরের ভেতর থেকে বের হয়ে আসবে। মোবাইল মিউটে ফেলে সুরভির দিকে তাকিয়ে বলল, ভাই কোনো রিয়্যাক্ট করতাছে না, ফ্ল্যাট চালিয়ে যাব? সুরভি এবার নড়ে চড়ে বসল, বলে উঠল, স্পিকারে দে। নুসরাত যতক্ষণ পর্যন্ত চুপ ছিল লোকটাও চুপ ছিল। কল আনমিউট করে গলা খাকারি দিল। নাক টেনে বলে উঠল, জানেমান, খাবার খাইছো? আপনাকে ছাড়া কিভাবে খাবার খাবো জানেমান? তাই আপনার অপেক্ষায় বসে আছি। আপনি এসে মুখে তুলে খাবার খাইয়ে দেবেন, তারপরই খাবার খাবো। তার আগে আমার গলা দিয়ে একটা দানা পানিও নামবে না বউ। নুসরাতের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সুরভির দিকে চোখ উল্টে তাকালো। কল মিউট করে সুরভির দিকে চেয়ে বলে উঠল, এরে পাগলে ধরছে, বউ ডাকছে। এর মধ্যেই আরশের গলা ভেসে আসলো, জানেমান, কথা বলছেন না কেন? নুসরাত দাঁতে দাঁত চেপে নাকি সুরে শুধায়, প্রেম কয়টা করেছেন আপনি? আরশ গম্ভীর গলায় বলল, প্রেম তো অনেকগুলো করেছি, সেগুলো না হয় তোলা থাক, একদিন আপনাকে আদর দিতে দিতে বলবো। নুসরাত শোয়া থেকে উঠে বসল। তার অতিরিক্ত রাগ লাগছে, সাথে গরম লাগছে। সুরভিকে ইশারা করল এসির পাওয়ার কমিয়ে দিতে। কাঁথা শরীর থেকে ছুঁড়ে দূরে ফেলল। নুসরাত শুধালো, জানেমান, বিয়ে করবেন আমায়? আরশ ধারালো চোয়ালে হাত বুলিয়ে নিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, কেন নয়? তার আগে এটা বলুন, শিকদার বাড়িতে এসে আপনাকে লাথি মারব নাকি মোবাইলের ভেতর থেকে লাথি মারব? সুরভি বিছানায় মুখ চেপে হেসে ফেলল। নুসরাত বলল, আপনাকে আগে আমি লাথি মারব। তুই আগে বল কয়টা প্রেম করেছিস? আরশ কৌতুক করে বলল, তোকে বলতে বাধ্য নই আমি, কি করবি তুই? নুসরাত রেগেমেগে বিছানার মধ্যে উঠে দাঁড়ালো প্রায় লাফ মেরে। উচ্চ শব্দে চিৎকার করে বলে উঠল, আমিও তোকে লাথি মারব, বদমাশ কোথাকার। থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব, কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছে। আমি তোর মাথার উপরে উঠে ঢোল বাজাবো, তুই আটকাবি আমায়? আরশ রাগের দাবানলে পিষ্ট হয়ে গা থেকে ঝরে পড়ল শ্বেত জল। নিমিষেই পুরুষালী ষষ্ঠ পিঠ ঘেমে জবজবে হয়ে উঠল। গলার নীল ডগগুলো ফুলে ফেপে উঠল রাগের তোপে। শ্বাস চলাচলের গতিও দ্বিগুণ হলো। শক্ত হাতের তালু দিয়ে রেলিং চেপে ধরে নিজের অস্বাভাবিক রাগ নিয়ন্ত্রণ করার বৃথা প্রয়াস চালালো। দাঁতের মাড়ি চেপে ধরে বলে উঠল, শাট ইউর ফাকিং রুট মাউথ অ্যান্ড স্টপ ইয়েলিং লাইক এ বাস্টার্ড। ইফ ইউ মেক ওয়ান মোর সাউন্ড আই সোয়ার I will slap you so hard, your teeth will fly out of your mouth. নুসরাত চোখ বড় বড় করে নিল। কত বড় সাহস, তার দাঁত নাকি থাপ্পড় মেরে ফেলে দেবে। এটার সাথে সংসার করবে না সে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য প্রায় নুসরাত। চিৎকার করে উঠে বলল, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই কুত্তা, তুই পাঠা, তুই গরু, তুই মেয়েবাজ। বউ থাকতে অসংখ্য প্রেম করিস, লজ্জা লাগে না তোর? বদমাস নির্লজ্জ, তোর সংসার আমি করব না পাঠা।
আরশ নিজেও রেগে গেল। সামনে পেলে বেয়াদবের বাচ্চাটাকে কয়েকটা লাথি লাগিয়ে দিত সে। আজকাল মুখ চলছে অনেক বেশি। ফোন কানে লাগিয়ে চোখ মুখ ফ্যাকাশে করে বের হলো রুম থেকে। এক হাত প্যান্টের পকেটে পুরে রাবার বল পকেট থেকে বের করে এনে মুঠোর মধ্যে চেপে ধরল। ফোন কানে চেপে করিডোর পার হতে হতে চূড়ান্ত রাগী কণ্ঠে আওড়ালো, সে ওয়ান মোর ফাকিং ওয়াট নুসরাত নাসির অ্যান্ড আই সোয়ার আই উইল ফাকিং বারি ইউ অ্যালাইভ। লেট দ্যাট শিট স্নিক ডিপ ইনটু ইউর হেড। নুসরাত নিজেও দ্বিগুণ তালে চিৎকার করে উঠল, এবার তো এটা চূড়ান্ত, আমি তোকে ডিভোর্স দেব। তোর সাথে সংসার আমি করব না। আটকাতে পারলে আটকে দেখা। আরও সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামল। খ্যাপাটে নয়নে ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে সবাইকে না দেখার মতো করে বেরিয়ে আসলো বাড়ি থেকে। রাগের ঘনত্ব এত বাড়ল আরশের দন্তকপাটির একটার চাপে অন্যটা প্রায় ভেঙে যাওয়ার মতো হলো। কিরমিরিয়ে বলে উঠল, এখনও সময় আছে, তোর এই ফাকিং মুখ সামলা। আমার রাগ কিন্তু মাথায় চড়ে বসছে। আছাড় মেরে দুনিয়া থেকে তুলে দেব একদম। তোকে আছাড় মেরে তোর মাথা ফাটিয়ে ফেলব। ফোন ডাক শালা। তোর সাথে সংসার এখানেই শেষ। ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। বদমাস লুচ্চা পাঠা কোথাকার, সাইন করে দিবি। তোকে ডিভোর্স দিয়েই আমি আরেকটা বিয়ে করব। শুধু বসে বসে দেখবি আর আঙুল চুষবি।